বাইরে যে রোদ আজকে, দেখেন কি অবস্থা। কি ব্যাপার, তুমি কি একা একা খেয়ে যাচ্ছ? দাঁড়াও, একটু দাও। এই বাদাম খেতে একটা কথা মনে পড়লো, বুঝছো? কি? আমরা দুজন কুষ্টিয়া সরকারি কলেজের মাঠে খোসাওয়ালা বাদাম, তার ভিতরে যে পচে বাদাম, বালি পাওয়া যেত, কালো বালি বাদাম, বালি পাওয়া যেত, ঝাল তোলা জীবের সাথে এরকম করে ভিজাই নিয়ে এমন করে কাগজের মধ্যে নিয়ে নিয়ে কাটতাম। সেই লোক এখন ইউকেতে এসে আমরা মাঠে বসে বাদাম খাচ্ছি, ছোলাতা, আবার লবণ দেওয়া, মানে ফুটানি আর কারে বলে, বুঝছো? এইগুলারই ফুটানি বলে, বুঝছো? মানে ফুটানির চরম সীমায় একদম। যাক, আলহামদুলিল্লাহ। এটাই আসলে আল্লাহ মানুষকে বলছে চেষ্টা করো, চেষ্টা করলে আল্লাহ ইচ্ছা পূরণ করে। সেটাই। চেষ্টা ছিল আমাদের দুজনের, তোমার বেশি। কারণ টু বি অনেস্ট, এটা বলতেই হয়, বৃষ্টি অনেক আগে থেকে, আমাদের বিয়ের আগে থেকেই বলা যায়, বিয়ের আগে থেকেই ও বলতো যে ওর বাইরে যাওয়ার ইচ্ছা, বিদেশে। তো আর বিয়ের পরে তো আরো বেশি, বাট এক পর্যায়ে যখন ও দেখছে যে না আমার ইচ্ছা নাই এরকম, তখন ও কি করছে, তাহলে আর সম্ভব না। বাট পরবর্তীতে একটা সময়ে পরিবর্তনে আমরা দুইজনই কি হয়েছে যে না, বাইরে মুভ করা যায়, এবং সেই বাইরে মুভ করার বিষয়ে পুরোপুরি বলা যায় যে সবকিছুই, মানে আইএলটিএস এর প্রস্তুতি থেকে শুরু করে পড়াশোনা, যেহেতু স্টাডি ভিসাতে আমরা আসছি, সো এই সব কিছুর জন্য তুমি মানে অনার্স শেষ করার পরে আবার নতুন করে সবকিছু স্টার্ট করা, মাঝে আবার গ্যাপ, সেজা যে হয়েছে হওয়ার পরে যে গ্যাপ, পড়াশোনার গ্যাপ, এরপরে আবার নতুন করে সবকিছু স্টাডি স্টার্ট করা, এবং সেই সাথে তোমার আইএলটিএস এর বোঝাটা তো একটা অনেক বড় একটা বোঝা, এটা আমি বলবো, ঠিক আছে? সবাই ভয় পায়। নোটিশে তুমি আইএলটিএস এর পাস করছো এবং সবকিছু পাস করে, যাক আমরা যে এই পর্যায়ে আসতে পারছিলাম, তাও আবার কোভিড এর ভেতরে। হ্যাঁ, তখন পুরো প্যান্ডামিক, তার ভেতরে আমাদের এই প্রচেষ্টা, মানে আমরা মুভ করছি 2020 অক্টোবরে, আর বাংলাদেশে লকডাউন শুরু হলো হচ্ছে 2020 হচ্ছে মার্চে, রাইট? হ্যাঁ, আমি যদি খুলনা থেকে মার্চে, আর কোভিড এর ইয়েটা শুরু হয়েছে নভেম্বর ডিসেম্বর থেকে, 19 নভেম্বর ডিসেম্বর। আর আমি কিন্তু ওই কোভিড এর সময় 19 ডিসেম্বরে আইএলটিএস দিছিলাম, একদম কোভিড এর সময়। কোভিড তখন স্টার্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ছড়াচ্ছে আর কি। হ্যাঁ, তখন আমি আইএলটিএস দিছিলাম। বাংলাদেশে আসছে জানুয়ারিরও পরে মনে হয়। তো কিন্তু আমরা যেই সময় আর কি আমরা এই সব প্রসেস করছি পুরো লকডাউনের মধ্যে, আমাদের এখনো মনে আছে যে আমরা যখন আমাদের যে টিভি টেস্টের ইয়ে আসবে, ও মাই গড, মানে ওরা কোনোভাবেই আমাদেরকে, মানে ওইখানে এমন ভাবে সিস্টেম করছে যে এক যদি ফ্যামিলি হয়, ওকে তাহলে ফ্যামিলি এক জায়গায় বসবে, তার মানে 3 মিটার দূরত্বের ভিতরে আর কেউ থাকবে না, মাস্ক পরা, এ পরা, মানে বিশাল একটা অবস্থা। তখন আরো একটা ইয়ে ছিল যে আর্মিদের ক্যাম্প থেকে কোভিড টেস্ট করে ওইটার রেজাল্ট মানে 7 দিনে, মানে খুব ক্লোজেস্ট রেজাল্ট নিয়ে আসতে হবে। এমন না যে আমার আগে টেস্ট করছি নাই, সেই রেজাল্ট আমি ফ্লাই করতে পারবো। ফ্লাইটের কত 48 ঘন্টা না 3 দিন আগে, ফ্লাইটে 3 দিন আগে আর্মিদের ক্যাম্প থেকে 72 ঘন্টার ইয়ে নিয়ে হচ্ছে ওইটা ই করতে হবে। তো অনেক কিছু কাট করে, এবং সেইখানে যায় তো আবার সে বিশাল কিউ, প্লাস হচ্ছে ওইখানে ইয়ে করা যাবে না, ফাঁকা ফাঁকা হয়ে বসতে হবে, আলাদা ফাঁকা জায়গায় চেয়ার দিয়ে দিছে আর্মিরা, সেইখানে যায় বসতে হবে, খাওয়ার দোকান নাই, মানে বিশাল একটা অবস্থা। কাঠখড়ি পুরাই আসলে ইউকেতে আসছি, এবং অনেক কিছু, মানে কি বলবো, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে ইউকেতে আসছিলাম, এবং ইউকেতে এসেও আমরা টানা 7 মাসের লকডাউনে পড়ছিলাম। প্রথমত তো আমাদের 15 দিনের কোয়ারেন্টাইন এটা তো ছিলই, দেন 15 দিনের কোয়ারেন্টাইন যেই শেষ হলো, দেন 15 ডেজ আমরা একটু ছাড়া পাইলাম যে আমরা বাইরে বাজার টাজার করতে যাইতে পারি। দেন ডিসেম্বর থেকে
আবার হচ্ছে ইউকেতে পুরোপুরি লকডাউন শুরু হয়ে গেল, একদম মানে নন স্টপ। মানে ওই লকডাউন কতদিন চলবে এটা ইয়ে দিছিল না, পুরোপুরি লকডাউন একদম। কোনো বাসায় কেউ যাইতে পারবে না, কারোর বাসায় কেউ আসতে পারবে না, যাইতে পারবে না। যদি কোনো জায়গায় খুব জরুরি প্রয়োজনই হয়, ডোর স্টেপে সেই জিনিস রেখে চলে আসতে হবে। যাই হোক, মানে ওই যে তোমার এই আমাদের ইউকেতে আসার গল্প থেকে ওইটা মনে পড়ে গেল। তো সেখানে তোমার কৃতিত্ব বেশি, কারণ এরকম কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে এই সব কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করা, এই জন্য বলতেছি। অনেকে তো এটাও বলে যে আমি নাকি সকালে অফিসে চলে যাই আর সংসার গোছানো থেকে শুরু করে পোলাপান মানুষ করা, রান্না বান্না সব নাকি তুমি করো, আমি এসে নাকি খালি খাই। না, টু বি অনেস্ট, মানে আমার কথাটাই তো এখানে ইয়ে হবে। তো সেটা হচ্ছে রান্না বান্না বৃষ্টি করে, তবে হ্যাঁ ও যখন অফিসে, বাচ্চা কাছে কি আর অফিসে নিয়ে যেতে পারবে? এদেশে কেউই পারে না। হাজব্যান্ড যেমন জবে গেলে ওয়াইফ দেখে বাচ্চা কাচ্চা বাসায়, ঠিক তেমনি ওয়াইফ জবে গেলে হাজব্যান্ড দেখে। এটা চিরন্তন সত্য বাইরের দেশে, শুধু ইউকে বলে না, সব দেশেই। এবং এখানে দেখা যায় যে ম্যাক্সিমাম ফ্যামিলিতে এমন হয় যে টাইমটা ওইভাবে স্কেজুল করে নাই, ফুল টাইম করে, ওয়াইফ পার্ট টাইম করে। বাট ওই পার্ট টাইমের 2 দিন থাকে, ওই 2 দিনও হাজবেন্ডকেই তো ব্যাকআপ দিতে হবে, তাছাড়া কে ব্যাকআপ দিবে? এখানে বাচ্চা কাচ্চাকে কে দেখবে? আপনি 8 ঘন্টায় 10 পাউন্ড 12 পাউন্ড করে ইনকামের জন্য যদি, মানে মিনিমাম ওয়েজের কথা বলতেছি আমি, আম জনতা সবার কথা বলতেছি, বৃষ্টির কথা বা আমাদের কথা না, তো সেটার জন্য যদি বাচ্চা আবার ডে কেয়ারে রাখেন, তো ওইখানে তো পে করা লাগবে 12-14 পাউন্ড। তো তাহলে আর আপনার জব করে কি লাভ হইলো? ঠিক আছে, তো সেটা সম্ভব না। এটা যেভাবে ম্যাচিং করে নেয় মানুষ, যে যখন ওয়াইফ জবে যায় এবং জবের টাইমটাও ওইভাবে সবাই সেট করে নেয় যাতে হাজব্যান্ড দেখাশোনা করতে পারে। হাজব্যান্ড যখনই করে তখন ওয়াইফ দেখাশোনা করে। আর রান্না বান্না বৃষ্টিই করে, তবে অনেকদিন আছে যে ও তো জব করে, সপ্তাহে 5 দিন ইয়ে করার পর ওর তো কাহিল লাগে। তো আমি মনে করেন যে আলু ভর্তা বা হয়তো আমি শিখছি। আর এই যে ডাল ছাড়া কিছু অনেকদিন আছে ও বলে দেয় যে আমার শরীর খুবই ইয়ে লাগতেছে, একটু আলু ভর্তা দিয়ে আর ডাল বসাই দাও। তো দ্যাটস ইট। এইটা যদি হাজবেন্ড হিসাবে যদি না করা যায়, তো তাহলে বা করলে এটা দোষেরই বা কিসের? এই জিনিসটা তো মানুষকে তো বুঝতে হবে, এই জিনিসটা, তাই না? তাহলে কি বাইরে এসে আমরা এটাও তো পারি যে বাসায় আসার পরে ওকে ঠিক আছে চলো বাইরে যাই কোথাও থেকে খেয়ে আসি, তো সেটা না স্বাস্থ্যসম্মত আবার না টাকা সম্মত। ঠিক আছে, ওর থেকে ভাই ডাল আলু ভর্তা খাওয়া বেটার না? তো সেটাতে যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই যেহেতু আমরা স্বামী স্ত্রী রাজি আছি যে ঠিক আছে, ও বলতেছে তুমি ডাল আর আলু ভর্তা বসাই দাও আর একটা ডিম ভাজি করে নিব না, আমিও সেটাই খাইতে রাজি আছি, এবং ও সারাদিন কষ্ট করে এসে ওইটাই খাচ্ছে। তো এখানে তো কারোর কোনো অন্য কারোর প্রবলেম হওয়ার তো কোনো অবকাশ দেখি না। মায়ের পরেও রাত্রে এসে অনেকদিন আছে যে অনেক রাত হইলেও ও রান্না করে ধুয়েই যাচ্ছে, বিকজ পরের দিন আমাকে খাইতে হবে এবং বাচ্চা কাচ্চা খাবে, তারপর অফিস থেকে এসে ওকেও খাইতে হবে। তো এগুলা সবকিছু আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, এগুলা নেগেটিভলি বা অন্যভাবে দেখার কিছুই নাই এখানে। এটা আপনারা যারা হয়তো দেশে বসে কমেন্ট করেন, তারা হয়তো বিদেশে কিভাবে চলে এই লাইফ স্টাইলটা বা সিচুয়েশনগুলো বোঝেন না, জানেন না, তার সঙ্গে হয়তো করে থাকেন, বাট আসলে বাস্তবতা ভিন্ন বিদেশের লাইফে। ইভেন অনেকে তো এমনও ছিল যে যখন আমরা প্রথম 2020 সালে ইউকেতে আসি, আমি যে পড়াশোনা করি বা পড়াশোনাটা যে শেষ করছি তলে তলে, এইটাই শুনে সবাই পরে অবাক হয়েছে। হ্যাঁ, লাইক হ্যাঁ কখন আপনি পড়াশোনা করেন? আপনি তো সারাদিন ভিডিওই করেন, আপনার তো পড়াশোনা করতে দেখি নাই, অনেক কিছু। বাট দেখেন, এই যে ওনাদের কথার জবাবই এটা যে আলহামদুলিল্লাহ আজকে ইউকের বুকে পড়াশোনা শেষ করে সেই সার্টিফিকেটের জোরে আমি আজকে ভালো একটা জবও করছি ইউকের বুকে, আলহামদুলিল্লাহ ভালো মতো আছিও। তো ভিডিওতে আসলে সবকিছু দেখাই না আমরা, ভিডিওতে আপনারা ততটুকুই দেখান যতটুকু আমরা দেখাই। এটা যত ব্লগার বা যত যারাই আছে ভিডিও করে কেউই দেখায় না, সবাই যতটুকু দেখানো প্রয়োজন, যতটুকু দেখানো যায় সেটাই দেখায়।
আর সবকিছু আসলে দেখানো পসিবল না। এখন আমি যখন বৃষ্টি যখন পড়াশোনা করতে বসছে, তখন কি ও ক্যামেরা অন করে নিয়ে যে আমি পড়তেছি সেটা কি ইয়ে করবে, অ্যাসাইনমেন্ট করতেছে, সেই অ্যাসাইনমেন্টের দিকে আপনার ক্যামেরা ধরে নিয়ে কি অ্যাসাইনমেন্ট করবে? কিন্তু মানে অনেক দর্শকরা এটা ভাবে যে আমরা ভিডিওতে যা দেখাচ্ছি মনে হয় আমার লাইফের এইটুকুই সব। ভাবতে পারে, বললাম যে যার যার সিচুয়েশনে সে ওইখান থেকে বুঝতে পারে যে হ্যাঁ। না আসলে কি মানুষ হচ্ছে ওই যে নাটক সিনেমাগুলো দেখে আছে না, আমরা মনে করি যে নাটক সিনেমায় কেউ মারা গেলে কান্না করতেছি, কারোর অ্যাক্সিডেন্ট হলে আমরা দুঃখ করতেছি, মানে নাটক সিনেমার কাহিনীতে আমরা কিন্তু পর্দার মানে স্ক্রিনে যে জিনিসটা দেখি ওটাকে বাস্তব মনে করি, বাস্তব মনে করে ওইটাই মনে করি যে জীবনের সবকিছু। তো ওই জিনিসটাই যে সোশ্যাল মিডিয়ার ভিডিওর ক্ষেত্রেও সবাই হয়তো করে ফেলে। হ্যাঁ, যেটা স্ক্রিনে দেখছে ভাবছে যে এটাই সবকিছু, এটাই রিয়েলিটি, এটাই সব, কিন্তু এটাই বাস্তব না। কিন্তু এটাই বাস্তব না, তাই তো? ভিডিওতে বলে না এটাই বাস্তব, সবকিছু এটাই বাস্তব না আসলেও। অনেক কথা বলে ফেললাম না। অনেকে যারা জিজ্ঞাসা করেন সবসময় যে দেশের বাইরে কিভাবে সেটেল হব, আপু আপনি দেশের বাইরে কিভাবে গেছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো। অনেকেই হয়তো বলতে পারে যে দেশের বাইরে আসেন না, এখানে অনেক কষ্ট, এই সেই অনেক কিছু, মানে নিরুৎসাহিত করার জন্য। বাট আমার কথা হচ্ছে ভাই, কষ্ট নাই কোথায়? কষ্ট সব জায়গায় আছে। আপনি দেশে থাকলেও কষ্ট, বিদেশে থাকলেও কষ্ট। বিদেশে আহামরি সুখ আছে এটা কিন্তু না, বাট ডিসিশন আপনার। আপনি দেশে থাকবেন না বিদেশ যাবেন, ওই কি করবেন আপনার ডিসিশন। আপনি যদি মনে করেন যে আপনি বিদেশ যেতে চান, আপনার সেই চেষ্টাটা থাকতে হবে, তাহলে আপনি ইনশাল্লাহ পারবেন। আল্লাহ তো তাকে সাহায্য করে যে নিজেকে চেষ্টার মাধ্যমে ওই পর্যায়ে নিয়ে যায়। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে বিকল্প কোনো ওয়ে নাই, সেটা হচ্ছে পড়াশোনা করা। আমাকে যারা আপনারা অনেক আগে থেকে ভিডিও বানাইতে দেখেন, এই ভিডিও বানানোটা হচ্ছে আমার ছোট্ট একটা লাইফের অংশ, কিন্তু আমার পুরো লাইফে আমার আরো অনেক কিছু আছে যেগুলো করতে হয় বা আমি করি, সেটা হচ্ছে ক্যামেরার পেছনে। তো তার মধ্যে একটা হচ্ছে পড়াশোনা। আমি এই বয়সেও, আমার বয়স কিন্তু যথেষ্ট হয়েছে, হ্যাঁ, মানে আমি 2 বাচ্চার মা, আমি যথেষ্ট বয়স হয়ে যাওয়ার পরেও আমার পড়াশোনাটা কিন্তু আমি কন্টিনিউ করেছি। এবং আমি আলহামদুলিল্লাহ, এটা আমি গর্ব করে বলছি না, বাট আমি এটা নিয়ে নিজের উপরে অনেক বেশি স্যাটিসফাইড যে আমি এত বয়স হয়ে যাওয়ার পরেও, স্টাডিতে একটা গ্যাপ পড়ার পরেও, আমি ছোট বাচ্চা নিয়ে, সেটা তখন অনেক ছোট, যখন আমি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, তো আমার কোলের বাচ্চাটাকে নিয়ে, তখন তো সিয়ারা হয় নাই, আমি বাংলাদেশের কথা বলছি, 2019 সালের কথা। তো কোলে ছোট একটা বাচ্চা নিয়ে আমি আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে দেশের বাইরে পাড়ি দিয়েছি। আপনাদের ভাইয়া এই জন্য সবসময় বলে, মানে আমাকে এই ক্রেডিটটা দেয়, এটা আসলে ওর পজিটিভিটি। বাট হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি একটা মেয়ে হয়ে অনেক কষ্ট করছি, যে কষ্টগুলো আসলে ক্যামেরার সামনে না, এই কষ্টগুলো আমার লাইফের স্ট্রাগল। তো চেষ্টা ছিল, আল্লাহর রহমত ছিল। আর আমি যত যাই হোক পড়াশোনাটা করেছি। আমার কাছে মনে হয় যে একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরেও যদি সুযোগ থাকে পড়াশোনাটা করা উচিত। আর পড়াশোনা মানে কিন্তু শুধু সার্টিফিকেট না। দেখেন আমাদের দেশে এরকম অনেক ছেলে আছে, মেয়ে আছে যাদের সার্টিফিকেট আছে, অনার্স মাস্টার্স পাশের সার্টিফিকেট আছে, কিন্তু তারা কিছু করতে পারছে না। আবার এমন অনেক মানুষ আছে যাদের কোনো সার্টিফিকেট নেই, কিন্তু তারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে, হয়তো বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেই। তো পড়াশোনাটা যে শুধু সার্টিফিকেট তা না, পড়াশোনাটা কিন্তু একটা মানুষের বুদ্ধিমত্তাকে বাড়ানো। ঠিক আছে, আপনি কোনো কিছু পড়ছেন, সেখান থেকে আপনি কি শিখছেন, মানুষের জীবন থেকে অনেক কিছু শেখা যায়। তো এইভাবে আসলে নিজের লাইফটাকে সাজান। আর সব থেকে বড় যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আশেপাশের মানুষের কথায় কান দিবেন না। যদি আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকেন তাহলে কমেন্ট বক্সের মানুষের কথায় কান দিবেন না। কমেন্ট বক্সে দেখবেন যেগুলো পজিটিভ কমেন্ট আসছে সেগুলো দেখবেন, পড়বেন, ভালো লাগবে, তাদের সাথে ইন্টারাকশন করবেন। আর যেগুলো নেগেটিভ কমেন্ট আসছে সেগুলোকে একদম ইগনোর করে একদম দূরে ফিক্কে ফেলে দিবেন, কারণ এই নেগেটিভিটি গুলো আপনার শক্তিকে কমায় দিবে।
আর শুধু সোশ্যাল মিডিয়া না, আমাদের আশেপাশে এরকম অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী থাকতে পারে যাদের এই নেগেটিভিটি গুলোকে আপনার ওভারকাম করতে হবে। সো এই ছিল আজকে মানে হুটহাট একটা ভিডিও। জানি না ভিডিওতে কি বলছি কি, বাট আমাদের বাস্তব লাইফটা আমরা দুজনে তুলে ধরার চেষ্টা করেছি।